পুলিশে গোপালগঞ্জ দ্বন্দ্ব থামাতেই চুক্তিভিত্তিক নিয়োগ। জেরার মুখে আবারও বললেন রাজসাক্ষী মামুন। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হতে মাসখানেক। ডিফেন্সের যেহেতু আসামি পলাতক, কাজে ডিফেন্সের আর সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই। কাজে এই মামলায় এই মাসের শেষে না হলে সামনের মাসের প্রথম সপ্তাহে সাক্ষ্য গ্রহণ শেষ হবে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সর্বোচ্চ আদালতেও তারেক রহমান সহ আসামিদের খালাসের রায় বহাল। রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হয়েছিল বললেন আইনজীবীরা। শেখ হাসিনা ওয়াজেদ প্রকৃত অর্থে আইবি রহমান সহ যারা আনফরচুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চায়নি। পিয়ার ধোঁয়া তুলে নির্বাচন ভণ্ডুলকারীদের প্রতিহত করবে জনগণ, মন্তব্য বিএনপি নেতাদের। ভোট নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী লীগ। নির্বাচন সংবিধান মতোই এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের আন্ডারে হবে। জনগণ থেকে তারা ম্যান্ডেট সমর্থন নিয়ে সংসদ এসে পাশ করুক, এটাই হচ্ছে গণতন্ত্র। সংসদ নির্বাচন ঘিরে ইসির জারি করা গণমাধ্যম নীতিমালা সংশোধনের প্রস্তাব সংবাদকর্মীদের। যাচাই বাছাই করার আশ্বাস কমিশনের। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। পুলিশের গোপালগঞ্জ দ্বন্দ্ব থামাতেই চুক্তিভিত্তিক নিয়োগের সময়সীমা বাড়ানো হয়েছিল। রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর জেরার মুখে আবারও এই কথা বললেন মানবতা বিরোধী অপরাধ মামলার রাজসাক্ষী এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মানবতা বিরোধী অপরাধের মামলার জেরা করা হয় তাকে। এর আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষীকে জেরা করেন স্টেট ডিফেন্স বা রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। পরে তিনি গণমাধ্যমকে বলেন, স্বীকারোক্তি দিলেও পার পাওয়ার সুযোগ নেই মামুনের। এদিন ব্রিফিংয়ে প্রসিকিউশন জানায়, অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হবে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ। এখন পর্যন্ত এই মামলায় চৌধুরী মামুন সহ সাক্ষ্য দিয়েছেন ৩৬ জন। হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এই ক্ষেত্রে ডিফেন্সের যেহেতু আসামি পলাতক, কাজে ডিফেন্সের আর সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই। কাজে এই মামলায় এই মাসের শেষে না হলে সামনের মাসের প্রথম সপ্তাহে সাক্ষ্য গ্রহণ শেষ হবে। ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে কথা বলছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যাচ্ছে। আমার মনে হয় এই নীতিমালাটি বাস্তবায়িত হলে গ্রহণযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন ও বিক্রয় করার ক্ষেত্রে বেসরকারি খাতে একটি প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি হবে। এর ফলে দেশের রপ্তানিমুখী শিল্পসমূহ নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করে পণ্য উৎপাদনের ফলে ইউরোপ ও অন্যান্য গন্তব্যে প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য রপ্তানি করতে পারবে। বেসরকারি খাতে এরূপ মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট স্থাপনের ফলে বিদ্যুৎ ক্ষেত্রে নতুন কর্মসংস্থান এবং বিভিন্ন আনুষঙ্গিক বাণিজ্যিক সংযোগ সৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এটা আজকে এই প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়, অনুমোদিত হয়। আর আজকে আর একটা বড় মেজর ছিল হলো আমরা ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা বলছিলেন, সরাসরি দেখছিলেন আপনারা। ডাকসু নির্বাচনে চলছে জমজমাট প্রচারণা কার্যক্রম। প্রার্থী ভোটারদের সরব উপস্থিতি ক্যাম্পাসে। লিফলেট,
হ্যান্ডবিল নিয়ে প্রার্থীদের সাথে চলছে ভোটারদের জনসংযোগ। তবে প্রার্থিতা ফিরে পেতে এক প্রার্থীর হাইকোর্টে রিট নিয়ে শঙ্কার কথাও কেউ কেউ জানিয়েছেন। সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে ডাকসু নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং সেই প্রত্যাশাই করছে সবাই। এদিকে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, কেন্দ্র না বাড়িয়ে বুথের সংখ্যা বৃদ্ধি করলেও শতভাগ ভোট গ্রহণ সম্ভব হবে। তার আশঙ্কা, মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি আছে একটি পক্ষের। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেছেন, কিছু প্রার্থী বহিরাগতদের নিয়ে এসে প্রচার করছে, তারা নিজেরাই নিজেদের ক্ষতি করছে। নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রার্থীদের প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি। যারা এরকম বহিরাগত নিয়ে এসে আপনারা এই ধরনের ক্যাম্পেইন করছেন, আপনারা এটা খারাপ কাজ করছেন। আমি অনুরোধ করব আপনারা আপনাদের যতটুকু ক্যাপাসিটি আছে, নিজেদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে শিক্ষার্থীদের কাছে যান। সাইবার বুলিংটা সবচেয়ে বেশি হচ্ছে, অনলাইন প্রপাগান্ডাটা সবচেয়ে বেশি হচ্ছে। তো এই যে অনলাইন প্রপাগান্ডাটা আগের ফেসিবাদের আমলে চাইলেই তো কোনো পেজ ব্যান করা যেত, যেগুলো প্রপাগান্ডা ছড়াচ্ছে, এখন কেন তারা সেটা পারছে না? আশঙ্কা কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে গেছে যে ইলেকশনকে কেন্দ্র করে কারচুপি হতে পারে, এখানে মেকানিজম হইতে পারে, ইঞ্জিনিয়ারিং হইতে পারে। এরপর যে আমরা ক্যাম্পাসে যাচ্ছি, আমাদের সহকর্মী আল আমিন হক অহন আছেন সেখানে। অহন, ক্যাম্পাসে আপনি কেমন দেখছেন প্রচারণা এবং জনসংযোগ? ছাত্রদলের ভিপি পদপ্রার্থী কি বললেন তাও একটু জানতে চাই। যারা বিভিন্ন প্যানেলে আছেন তাদের ইশতেহারগুলো তুলে ধরছেন, বলছেন নিরাপদ ক্যাম্পাসের জন্য তারা কি করতে চান, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নতুনদের সামনে কিভাবে উপস্থাপন করতে চান, কেনই বা ভোটাররা তাদের ভোট দেবেন আর কেনই বা তারা জিততে চান, সেই বিষয়গুলো তুলে ধরে তারা যাচ্ছেন ভোটারদের কাছে, ভোট চাইছেন। এবং একেবারে ডাকসুর সামনে আছি আমি, বিকেল বেলা, যে কারণে খুব একটা যে আনাগোনা সেটি নেই। বিচ্ছিন্নভাবে কয়েকটি স্বতন্ত্র প্রার্থী এবং অনেকেই তাদের যে ইশতেহারগুলো সেগুলো তুলে ধরছেন এবং অধিকাংশ ক্লাসেই শেষ হয়ে গেছে, হলে হলে ফিরছেন অনেকেই। যাওয়ার সময় যেসব প্রার্থী তাদের যে প্ল্যাকার্ড সেগুলো হাতে তুলে দিচ্ছেন, প্রচারণায় ব্যবহৃত বিষয়গুলো সেগুলো তারা নিচ্ছেন, দেখছেন কাকে ভোট দেওয়া যায়। ক্যাম্পাসে বেশ উত্তেজনাও বলা যায়, এই কারণে যে সামনের 9 তারিখে যে ভোট, সেই ভোটের দিন পর্যন্ত এখন পর্যন্ত যে অবস্থান শিক্ষার্থীদের মাঝে, প্রার্থীদের মাঝে, সেটি কি বজায় থাকবে কিনা এমন প্রশ্নও আছে। সাধারণ শিক্ষার্থীরা, বিশেষ করে আপনি জেনে থাকবেন যে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরাও তো ভোটার, তারাও বেশ উৎফুল্ল। আমরা একই সঙ্গে যখন ভোটের আয়োজন চলছে, সেই সব শিক্ষার্থীদেরকেও নানানভাবে বরণ করে নেওয়ার কার্যক্রমও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে চলছিল এবং এইসব শিক্ষার্থী একেবারে নতুন ক্যাম্পাসে এসে এমন ভোটের জমজমাট আয়োজন দেখছেন। আপনি জেনে থাকবেন এর আগেই তো যে 4 দিন বন্ধের কথা বলেছে, সেটি পর্যায়ক্রমে 3 দিন, তারপরে এখন শুধু ভোটের দিনই বন্ধ থাকবে এবং আগে পরে ক্লাস পরীক্ষা নিয়মিত চলবে এবং যেন ডাকসু নির্বাচন যেন নিয়মিত হয় এবং এটি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হয়, সেই বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা জানাচ্ছিলেন, বিস্তারিত জানাচ্ছিলেন। ধন্যবাদ অহন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। 7ম দিন সকাল থেকে শুরু হয় প্রার্থীদের গণসংযোগ। ভিপি, জিএস, এজিএস সহ সকল প্রার্থীরাই যাচ্ছেন ভোটারদের কাছে, নানা প্রতিশ্রুতি দিয়ে মন জয়ের চেষ্টা করছেন। নির্বাচনে জয়ী হলে শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন। অবাধ ও নির্বিঘ্ন নির্বাচনের জন্য ক্যাম্পাস এলাকায় এরই মধ্যে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। এছাড়া সকল প্রার্থীকে ডোপ টেস্ট করতে হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাসের হাইকোর্টের রায়ে বহাল রেখেছেন আপিল বিভাগ। রায় পর্যবেক্ষণে বলা হয়, মুফতি হান্নান সহ 12 আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি জোর করে আদায় হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। পরে আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন, ন্যায় বিচারকে গুরুত্ব না দিয়ে এই মামলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে হয় গ্রেনেড হামলা। নিহত হন আওয়ামী লীগের নেতাকর্মী সহ 24 জন। ওই ঘটনায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত হন 28 জন। আর তত্ত্বাবধায়ক সরকারের আমলে শুরু হয় বিচার। তবে 2009 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ নতুনভাবে তদন্ত শুরু করে। টানা 410 দিন টিএফআই সেলে নিয়ে পুনরায় স্বীকারোক্তি আদায় করা হয় মুফতি হান্নানের।
সম্পূরক চার্জশিটে যুক্ত করা হয় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ আরও অনেককে। আলোচিত এই মামলায় 2018 সালে বিচারিক আদালত ফাঁসির দণ্ড দেন বাবর সহ 19 জনকে। যাবজ্জীবন হয় তারেক রহমান সহ আরও 19 জনের। কিন্তু 2023 সালের 1 ডিসেম্বর ওই রায় বাতিল করে হাইকোর্ট। রায় বলা হয় সম্পূর্ণ চার্জশিট এবং বিচারের পুরো প্রক্রিয়াই ছিল বেআইনি। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের রায় টানল চূড়ান্ত সমাপ্তি। মুক্তি মিলেছে মামলার সব আসামির। আইনজীবীদের বক্তব্য, কখনোই এ মামলার ন্যায়বিচার চায়নি আওয়ামী লীগ। আবার প্রমাণিত হলো যে আইনের শাসন আছে, আর বিনা বিচারে অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া যাবে না, এটা আবার প্রতিষ্ঠিত হলো। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইবি রহমানের বিচার চাইতেন, তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না। বাবরের আইনজীবীর দাবি, নির্যাতন করে আদায় করা হয়েছিল মুফতি হান্নানের দ্বিতীয় জবানবন্দি। এছাড়া 11 আসামির স্বীকারোক্তি স্বপ্রণোদিত ছিল না। আদালত বলেছেন, আর একটা অবজারভেশন ছিল হাইকোর্টের, যে মিনিস্ট্রি অফ হোমকে ডাইরেকশন দিয়েছিলেন যেন এটা প্রপারলি ইনভেস্টিগেট করা হয়। সেই ক্ষেত্রে বলছেন আপিল বিভাগ যে এটি সেপারেশন অফ পাওয়ার যে নীতি আছে, এই নীতিকে ভায়োলেট করে। এই জন্য রাষ্ট্র কি করবে, আদালত কোর্ট কি করবে, সরকার, এটি তাদের দায়িত্ব, কোর্ট সেটা ডিকটেট করবে না। এই অবজারভেশন বাদ দিয়ে দিয়েছেন। এর মাধ্যমে 2 দশক জুড়ে দেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত এই মামলার বিচারিক যাত্রার অবসান ঘটল। আসামিরা খালাস পেল, 24 জন নিহতের ঘটনার বিচার ঝুলেই রইল। যে এখানে একটি ঘটনা ঘটেছে, যারা ভিকটিম ছিলেন তাদেরও যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, ঠিক একইভাবে যারা আসামি হবেন তাদেরকেও আপনি যেভাবে ইচ্ছা এভাবে সাজা দিতে পারবেন না। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। নানা অজুহাতে নির্বাচন বয়কটের হুঁশিয়ারি দেয়া রাজনৈতিক দলগুলোর সাথে স্বৈরাচার শেখ হাসিনার পার্থক্য নেই, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানকে ঠেকাতে নির্বাচন ভণ্ডুলের পায়তারা চলছে। এ সময় 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাস পাওয়ায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে হওয়া পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপি নেতৃবৃন্দ। জুলাই বর্ষপূর্তি উপলক্ষে গণঅভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জন অধিকার পার্টি নামের একটি সংগঠন। আলোচনায় অংশ নিয়ে আসছে নির্বাচনের আগে বিচার ও সংস্কারের কাজ শেষ করার তাগিদ দেন কোনো দলের নেতারা। অনুষ্ঠানে অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনের তাগিদ দিয়ে রাজনৈতিক সংস্কৃতি বদলানোর আহ্বান জানান বিএনপি নেতারা। দিনের শেষে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের যারা মালিক, তারা সিদ্ধান্ত দেবে। সুতরাং আমাদেরকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে, সহনশীল হতে হবে। তিনি সমালোচনা করেন সংস্কারের নামে গণভোটের দাবি নিয়ে। বলেন, কোনো রাজনৈতিক দলের আচরণে স্বৈরাচার শেখ হাসিনার চিন্তার প্রতিফলন দেখা যাচ্ছে। যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচন করব না, অথবা আমরা আন্দোলন করব, এটা হচ্ছে অগণতান্ত্রিক, এটা শেখ হাসিনার চিন্তার প্রতিফলন। এটা থেকে বোঝা যায় শেখ হাসিনা কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশে। আপনার দাবির উপর যদি গণভোট দিতে হয়, আমার দাবির উপরে আরেকটা গণভোট হোক, আরো 10টা দাবির আরো 10টা দাবি আছে, সকলের গণভোট হোক, বাংলাদেশের জীবনে নির্বাচন আর হবে না। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমানকে দেশ পরিচালনায় ব্যর্থ করতেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। তারেক রহমান সাহেব যেন আগামী দিনের নেতৃত্বে, মানে দেশ পরিচালনার নেতৃত্বে না আসতে পারেন, প্রধানমন্ত্রী না হতে পারেন, এই বিবেচনায় ইলেকশন বন্ধ করতে চান, দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, পিয়ারের ধোঁয়া তুলে যারা নির্বাচন ভণ্ডুল করতে অপরাজনীতির আশ্রয় নিয়েছে তাদের রুখে দিবে জনগণ। আবার আপনারা ষড়যন্ত্র শুরু করেছেন, এই ষড়যন্ত্র আপনাদের কোনো লাভ হবে না, লাভ হবে দিল্লির, লাভ হবে শেখ হাসিনা। অতীতে অনেক খেলা খেলেছেন, এখন কিন্তু জনগণের খেলা শুরু হয়েছে। আপিল বিভাগের রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় সাধুবাদ জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এই নির্যাতিত নেতা কর্মীদের পক্ষ থেকে আমরা শুকরিয়া আদায় করছি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নির্বাচনে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে শেখ হাসিনার রেখে যাওয়া দোসররা, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়ায় তিনি এসব কথা বলেছেন।
শেখ হাসিনা পালিয়ে গেছে, পতন হয়েছে, কিন্তু তার যে মানে রেখে যাওয়া প্রেতাত্মারা, তার দোসররা, তারা তো চায়নি। তার প্রশাসনে আছে ইউনূস সাহেব, তত্ত্বাবধায়কের যিনি প্রধান, তিনি যাতে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, তিনি যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন না করতে পারেন, সেটার জন্য তো তারা প্রস্তুত আছেই। চট্টগ্রামের লালদিঘি ময়দানে চলছে প্রকৌশল শিক্ষার্থীদের বিভাগীয় মহাসমাবেশ। আর এ বিষয়ে আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত খোঁজ খবর রাখছেন, তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। জোবায়েদ, একটু জানাবেন এই মহাসমাবেশ যারা করছেন কি বলছেন তারা? বৃষ্টি একেবারে দুপুর থেকে শিক্ষার্থীরা চট্টগ্রামের লালদিঘির যে ময়দান সেখানে আসতে শুরু করেছেন। শিক্ষার্থী বলতে এখানে শুধু চুয়েটের শিক্ষার্থী আছেন এমন নয়, এখানে চুয়েটের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি যে সকল বিশ্ববিদ্যালয় আছে সেই সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা এখানে অংশ নিচ্ছেন এবং তারা প্রত্যেকেই নিজেদের যে অবস্থানটা সেটা এখানে জোরালোভাবে রেখে বলতে চাচ্ছেন যে 3 দফা যে দাবিটা তারা জানাচ্ছেন সেটা যাতে দ্রুত মেনে নেওয়া হয় এবং দাবিটা তারা যাচ্ছেন। এবং এখানে শুধু যে শিক্ষার্থীরা যোগ দিয়েছেন তা কিন্তু নয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরাও যোগ দিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন, আইইবির প্রকৌশলীরা আছেন, চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলীরা সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রকৌশলীরাও কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং তারা 3 দফা যে দাবিটা সেটা অবিলম্বে মেনে নেওয়ার যে দাবিটা জানাচ্ছেন সেটা তারা এর আগেও বলেছেন এবং তারা এমনটা বলছেন যে এই দাবিটা যদি দ্রুত মেনে নেওয়া না হয় তাহলে তাদের যে বৈষম্য সেটা থেকে যাবে এবং এই বৈষম্য যাতে না থাকে নতুন বাংলাদেশে, এমনটাই তারা চাচ্ছেন এই মুহূর্তে সরকারের আমরা কাছে। শুনছিলাম। ধন্যবাদ জোবায়েদ। অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে ওঠা দুর্নীতি অনিয়মের অভিযোগ তদন্ত করছে টিআইবি, এমনটা জানিয়েছেন সংস্থাটির চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া। 3 দিনের সফরে ঢাকায় এসে মব ভায়োলেন্স বিষয়ে উদ্বেগ জানান তিনি। টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন, বিগত সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ করছে সংস্থাগুলো। ঢাকায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই এর আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া তার 3 দিনের সফর নিয়েই ছিল সংবাদ সম্মেলন, যেখানে উঠে আসে বাংলাদেশ নিয়ে টিআই এর নানা পদক্ষেপ ও ভাবনা। আমাদের পুরো অসন্তোষ সেটা শুধুমাত্র রাজনৈতিক সরকারের সময় সেটা ছিল, সেটি বললে চলবে না। আমরা জানি যে আমাদের পুরো অসন্তোষ বর্তমান সরকারের কোনো কোনো মহল থেকে আছে। জানান, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের যে অভিযোগ উঠেছে তার তদন্ত চলমান। নির্বাহী বিভাগ থেকে বিচার ব্যবস্থাকে আলাদা করার পরামর্শ দেন তিনি। দাবি তোলেন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের সঠিক বিচারের আওতায় আনার। You cannot fight against abuse of power in a climate of violence. মব ভায়োলেন্সের মতো বিষয়গুলো নিয়ে টিআই উদ্বিগ্ন। সাংবাদিক সহ সাধারণ মানুষও আক্রান্ত হচ্ছেন। এটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে বাধাগ্রস্ত করবে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে এখন টেকসই সংস্কার প্রয়োজন বলে মনে করে টিআই। These murders are on the rise. কিছুটা প্রতিরোধ হলেও অর্থ পাচার এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানায় টিআইবি। যদিও নতুন অ্যাক্টরের জন্ম হয় না সেটা আমরা বলতে পারবো না, বা হচ্ছে না সেটা আমরা বলতে পারবো না, সেটা আছে। কিন্তু সার্বিকভাবে ব্যাংকিং সেক্টর এখন আগের তুলনায়, যদিও সংস্কারে আরো অনেক দূর যেতে হবে, কিন্তু বেশ উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। দুদক সংস্কার কমিশনের সকল কার্যক্রম টিআইবি নিজস্ব অর্থায়নে এবং নিজস্ব কার্যালয়ে নিজস্ব উদ্যোগে, ঢাকার বাইরে যে কাজগুলো হয়েছে সেগুলো টিআইবি নিজস্ব উদ্যোগে হয়েছে। সরকারের কাছ থেকে কোনো অনারারি বা সম্মানী ইফতেখারুজ্জামান নেয় নাই। অর্থ পাচার রোধ এবং পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে চাপ সৃষ্টি করছে টিআইবি, এমনটাও জানানো হয় সংবাদ সম্মেলনে। টিআইবি, টিআইইউকে, স্পটলাইট কমিশন, এই ধরনের সংস্থাগুলো যুক্তরাজ্যে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে আমরা কিছুটা অগ্রসর হতে পেরেছি। আমরা আশা করছি সেটা অব্যাহত। আমরা এখন চেষ্টা করছি কানাডাতে একই যেটা বেগম করার কথা আপনারা লেখালেখি করেন, প্রচার করেন, সেখানে আমরা চেষ্টা করছি প্রতি বছর $1 ট্রিলিয়ন উন্নয়নশীল দেশগুলোকে উন্নত দেশে পাচার হয়। কিন্তু যেটা তিনি বলেন নাই সেটা হচ্ছে তার মাত্র 1% ফেরত আসে, মাত্র 1%। এবং এই যে 1% টাকাটা ফেরত আসতে গড়ে 6 থেকে 8 বছর সময় লাগে। দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার কমিশনে টিআইবি প্রধানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। জবাবে টিআই চেয়ারম্যান বলেন, সরকার এবং তার অংশীজনদের বিতর্কিত ভূমিকার সমালোচনার ক্ষেত্রে কোনো আপোষ নেই। জোরালোভাবে প্রয়োগ করতে হবে, তাহলে আমাদের এটাকে প্রতিরোধ করা সম্ভব হবে।
শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। গণমাধ্যম নীতিমালার বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন সংবাদকর্মীরা। লিখিতভাবে নির্বাচন কমিশনকে নীতিমালা সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। ইসি বলছে কমিশন সহ কেউই আস্থার সংকটের বাইরে না, এটা জাতীয় সংকট। আর তাই সংকট কাটাতে কমিশন এবং গণমাধ্যম পরস্পরকে সহায়তা করতে হবে। সুষ্ঠু ভোট করতে গণমাধ্যম নীতিমালায় সাংবাদিকদের অবাধ বিচরণের জন্য যা যা করা দরকার তাই করা হবে বলে জানায় ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণমাধ্যম নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন। গণমাধ্যম কর্মীদের দাবি, পুরনো নীতিমালার বেশিরভাগ বিষয়ই বহাল রাখা হয়েছে নতুন নীতিমালায়। এটা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা না করার অভিযোগও উঠেছে। ইসির গণমাধ্যম নীতিমালায় বলা হয়েছে, ভোটের সময় বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে তথ্য সংগ্রহ, ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রে প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি লাগবে। 2-এর অধিক সাংবাদিক একই ভোট কক্ষে প্রবেশ করতে পারবেন না। ভোট কক্ষে একজন সাংবাদিক 10 মিনিটের বেশি থাকতে পারবেন না। নেওয়া যাবে না কারো সাক্ষাৎকার। জানানো হয়, ভোট গণনার সময় সাংবাদিকরা থাকতে পারবেন এবং ছবিও তুলতে পারবেন, কিন্তু সরাসরি সম্প্রচার করা যাবে না। গণমাধ্যম নীতিমালা নিয়ে ইসির সঙ্গে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর মতবিনিময় হয়। নীতিমালাকে স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলে জানিয়েছেন নির্বাচন বিটে কর্মরত গণমাধ্যম কর্মীরা। কোন পলিটিক্যাল পার্টির যে এজেন্ট ওখানে বসে, সে নির্বিঘ্নে তার দায়িত্ব পালন করতে পারছে কিনা, তাকে কোনো ভয়ভীতি দেখানো হচ্ছে কিনা, আমি যদি তার সাথে কথা না বলি আমি কিভাবে জানবো? আমাদের যদি হাত পা বেঁধে দেওয়া হয় তাহলে কাজ করার সুযোগটা অনেকাংশেই কমে যাবে। সুরক্ষা ও নিরাপত্তা সুনির্দিষ্ট কোনো বিধান রাখা হয়নি। ভোটের দিন সাংবাদিকদের কাজে প্রতিবন্ধকতাকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি উল্লেখ করা বাঞ্ছনীয়। কমিশন বলছে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে কমিশন ও গণমাধ্যম পরস্পরকে সহায়তা করতে হবে। আপনি আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নাই। আমি আস্থার জায়গায় আসি আমি দাবি করি না। এই যে আস্থার সংকট, এটা আমাদের জাতীয় সংকট। আপনাদের দিক থেকেও আমাদেরকে সহযোগিতা করুন, বাস্তবতার নিরিখে যার যার অবস্থান থেকে, যাতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারি। ট্রান্সপারেন্ট ভোটের জন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আপনাদের যাতে সহজ হয়, অবাধ তথ্য হয়, আমরাও চাচ্ছি। কোনো অন্যায় প্রশ্রয় দেব না, ইনশাল্লাহ। ভুল হতে পারে, অন্যায় কোনো প্রশ্রয় হবে না। এদিকে ভোট সুষ্ঠু করতে হলে খোলা মাঠে ভোট গ্রহণের পরামর্শ দেন কমিশনার তাহমিদা আহমদ। ওপেন স্পেসে নির্বাচন, সেটাই হবে ট্রান্সপারেন্ট, কিন্তু ওই কি বলে বদ্ধ ঘরে কোনোদিনও ট্রান্সপারেন্ট করতে পারবেন না। RFEDর প্রস্তাব যাচাই বাছাই করে গণমাধ্যম নীতিমালা প্রয়োজনে সংশোধন করা হবে জানিয়েছে ইসি। আপনারা এই কমিশন থেকে অনেক বেশি তথ্য পান। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।